আচ্ছা, আমরা তো যদি সরকার চাকরি দিতে চায় তাহলে কত লোককে চাকরি দিতে হবে? 3.25 কোটি। প্রত্যেক লোকের জন্য চাকরির জন্য যদি 10 স্কয়ার ফিট করে জায়গা লাগে তাহলে কয়টা বাংলাদেশ লাগবে? 200টা। আচ্ছা, তার মানে সবাইকে ওইভাবে সরকার চাকরি দিয়ে পারবে না। তাইলে কর্মসংস্থান কিভাবে হবে? কর্মসংস্থানের জন্য অনেককে আগায় আসতে হবে। তোমাদের মধ্যে যারা হাত তুলেছিলে যে আমরা চাকরি করব না, আমরা চাকরি দেব, তাদের মতো অনেককেই এগিয়ে আসতে হবে। সেই রকম 2 জন আজকে প্রতিনিধিকে আমরা এখানে নিয়ে এসেছি যারা এই কাজটুকুই করছেন। কুতুবউদ্দিন আহমেদ, তিনি এনভয় গ্রুপের চেয়ারম্যান এবং শেলটেকের চেয়ারম্যান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ওনার সঙ্গে অলিম্পিকের একটা সম্পর্ক আছে। তোমরা কেউ জানো কিনা? বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তিনি মহাসচিব। তার মানে উনি শুধু চাকরি দেন না, উনি খেলাধুলার সঙ্গেও কিন্তু ভালোভাবে জড়িত। তাহলে হোক একটা কুতুবউদ্দিনের সঙ্গে। হ্যাঁ, সেলিমা পাট্টাতে আমরা পরে যাব। আমরা আগে কুতুবউদ্দিন স্যারের কাছে যাই। ওনার কাছে আমাদের প্রথম প্রশ্ন বা অথবা প্রথম জিজ্ঞাসা যে উনি কেন উদ্যোক্তা হতে গেলেন? চাকরি করলেই তো ভালো থাকতেন। আসসালামু আলাইকুম। গণিত উৎসবে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রশ্নটা তো তোমরা সবাই শুনলে যে আমি আসলে এই উত্তর দিতে গেলে আমার একটু আগে যেতে হবে, যেহেতু তোমরা তো এই স্বাধীনতা পরের তোমাদের জন্ম, আমাদেরটা তারাও আগের। তা আমাদের স্বপ্নটা 2 ভাগে ছিল। একটা ছিল যখন বাংলাদেশ স্বাধীন হয়নি তার আগে, তখন অনেকের মতো আমরাও ভাবতাম এরকম যে কিছুক্ষণ আগে তোমাদের প্রশ্ন করেছিল কারা ইঞ্জিনিয়ার হবে, কারা ডাক্তার হবে। তো আমরাও এরকম ইঞ্জিনিয়ারিং হাত তুলতাম, কয়েকজন কিছু ডাক্তারিতে হাত তুলতো, কিছু সায়েন্টিস্টে হাত তুলতো, এর বাইরে খুব একটা কিছু ছিল না। তো আমি সরকারি ল্যাবরেটরি স্কুলে পড়তাম। তো আমাদেরও এরকমই স্বপ্ন ছিল যে প্রথমে স্বপ্ন ছিল যে সায়েন্সে পড়তে হবে। মানে তখনকার যারা গণিতে ভালো বা তথাকথিত ভালো ছাত্র বলা হয় তারা সবাই সায়েন্সে যেত মোটামুটি। তো তারপর স্বপ্ন দেখতে থাকলাম, তারপর ঢাকা কলেজ, তারপরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তো তখন একসময় স্বাধীনতার আগে ভাবতাম যে একটা ভালো চাকরি করতে হবে, এবং ভালো চাকরি বলতে তখন সেন্ট্রাল গভর্নমেন্ট বোঝাতো। তো সেটা টিএনটি বা পিআই এই জাতীয় একটা প্রতিষ্ঠান চিন্তা করতাম, ওখানেই ঘুরপাক খাত ওই স্বপ্নগুলো। স্বাধীনতার পর অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি অনেকে চাকরি না করে ব্যবসা বাণিজ্য করতে এবং তাদেরকে ভালো করতে আমরা দেখেছি। আস্তে আস্তে অনুপ্রেরণা পেতে লাগলাম। যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন চিন্তা করতে থাকলাম যে চাকরি বেশি দিন করব না, চাকরি করতে হবে এটা জানতাম, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম, যার ফলে সরাসরি ব্যবসায় যাওয়া বা ব্যবসা করা বা পারিবারিক ঐতিহ্যভাবেও কোনো সেই সুযোগ ছিল না। তার ফলে স্বপ্ন দেখতাম ব্যবসা করব, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের যে সুযোগ সেটা খুব সহজে ছিল না। তো পাস করার পর যথারীতি আবারও চাকরিতে ঢুকলাম ইঞ্জিনিয়ারিং পাস করার পর, এবং 5 বছর চাকরি করলাম। 5 বছর চাকরির মাঝখানে আবার বিয়ে করি, এবং তারপর বেশ ধার দেনা হয়ে যায়। এবং তখন চিন্তা করলাম যে এই ধার দেনা আর শোধ করতে পারবো না চাকরি করে, এবং এক পর্যায়ে চিন্তা করলাম যে চাকরি ছেড়ে দেব। এবং একজন এসে আমাকে বলল, আমাদেরই এক সিনিয়র ইঞ্জিনিয়ার ভাই, যে এরকম আপনি ইন্ডাস্ট্রি করেন না কেন? আমি বললাম, তখন আমার কাজ ছিল ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্ট হিসেবে। বললাম যে রাজমিস্ত্রি বাড়ি বানায়, বাড়িতে ঘুমায় না। তাই বললাম যে আমি ইন্ডাস্ট্রি সেনশন করি, কিন্তু ইন্ডাস্ট্রি করার মতো ক্ষমতা আমার নেই। তো বলে কি করতে হবে? তাই বললাম আমার তো কোনো ক্যাপিটাল নেই। তো
তো চাকরি করার সুবাদে ওরা জানতো মোটামুটি আমি খুব সৎভাবে জীবনযাপন করেছি, এটা আমাদের পারিবারিক ঐতিহ্য, এবং সিনসিয়ারও ছিলাম, এটা তার জানা ছিল। সে তখন ভলেন্টিয়ারি বললো যে ঠিক আছে আমি আপনাকে 5 লক্ষ টাকা দিব, কি করবেন, কি করবা তুমি? তা আমি কিছু না বুঝেই বললাম পোশাক শিল্প প্রতিষ্ঠান করবো, গার্মেন্টস করবো। তো বলে কোনো অভিজ্ঞতা আছে? বললাম না। তো হঠাৎ করে গার্মেন্টসের দিকে ঝুঁকলা, বললাম যে মনে হলো এটা পারবো। তো আমি তো বল ঠিক আছে আমি তোমাকে 5 লক্ষ টাকা দিব, আর তুমি বাকিটা ব্যাংক থেকে লোন নাও, নিয়ে এটা শুরু করো। করতে গিয়ে দেখি যে 5 লক্ষ টাকা ক্যাপিটাল গুড নট গুড এনাফ, এটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। তখন সে বললো যে তাহলে আরেকজন পার্টনার নিয়ে নাও তোমার ইচ্ছা মতো। আমি কয়েকটা নাম বলি, সেখান থেকে একজন থেকে সেও 5 লক্ষ টাকা দিল। এই 10 লক্ষ টাকা এবং ব্যাংকের লোন নিয়ে আমাদের মগবাজারে একটা টিনের ঘর ছিল, সেটা মর্গেজ দিলাম বাড়ি হিসেবে, আর এই 10 লক্ষ টাকা দিয়ে জীবন শুরু করলাম। এটা হলো 1984 সালে। 220 জনের মতো ওয়ার্কার ছিল। একটা অজানা উদ্দেশ্যে ঝাঁপ দিলাম। বাবা ছিল না, মা খুব বেশি মতামত দেয় নাই, যেহেতু অনেকগুলো লাইবিলিটি ছিল। তো তার মধ্যেও অজানার উদ্দেশ্যে পাড়ি দিলাম, একটা ঝাঁপও দিলাম, বেঁচেও গেলাম। এবং এখন বিভিন্ন প্রতিষ্ঠান মিলে আমাদের প্রায় 12,000 লোক আমাদের প্রতিষ্ঠানে কাজ করে। তা আমি এটা বলার সাথে সাথে এটুকুও বলবো যে এটা হলো ব্যবসা বা চাকরি ইত্যাদি। তবে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদেরও স্বপ্ন দেখতে হবে। সব স্বপ্ন বাস্তবায়ন হবে না, কিন্তু যদি নিষ্ঠার সাথে বা আন্তরিকতার সাথে সততাটা ধরে রাখতে পারো তাহলে সুযোগ আসবেই। সে নিজের ক্যাপিটালই থাকুক, অন্যের ক্যাপিটালই থাকুক। যাদের নিজের ক্যাপিটাল নেই তারা আমারটা চিন্তা করতে পারো, আমারও কোনো টাকা ছিল না, আমি টাকা দিয়ে ব্যবসা করিনি, কোনো আত্মীয় স্বজনের কাছ থেকেও ধার নিইনি। তা আমি আমার মতো করে করেছি, তোমরাও পারবে এবং তোমরা অনেক বড় হবে ইনশাল্লাহ। তো এটাই বলতে পারলাম। আর সাথে একটু বলি যে খেলাধুলাটা করবে, এটা কিন্তু অত্যন্ত জরুরি। মানে আমরা যখন ছিলাম স্কুলে তখন কিন্তু আমাদের মাঠ ছিল, আমাদের একটা স্কুলেরই 2টা মাঠ ছিল, আরেকটা পাশে আমরা টিচার্স ট্রেনিং কলেজেও খেলতাম। এখানে নিশ্চয়ই ল্যাবরেটরি স্কুলের ছাত্র দেখেছি আমি। তো আমরা ওইভাবেই খেলেছি, কিন্তু তোমরা সেই সুযোগ পাও কিনা জানি না, বা সুযোগ পেলে অবশ্যই খেলবে। পড়াশোনা ভালো করার জন্য খেলার দরকার আছে। ধন্যবাদ সকল। তোমরা লক্ষ্য করেছো যারা বলেছিলে ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে ইঞ্জিনিয়ার হয়ে কিছুদিন চাকরি করে এমন একটি গ্রুপ তৈরি করা যায় যারা শুধুমাত্র রেডিমেড গার্মেন্টস এর কথা উনি বলেছেন, সেটি ছাড়াও টেক্সটাইল, ইনফরমেশন টেকনোলজি, ট্রাভেল এজেন্ট, জিএসএ, ফ্রেট ফরওয়ার্ডিং, হেলথ কেয়ার, স্কয়ার হসপিটালের সঙ্গে তিনি জড়িত, ট্রেডিং, রিয়েল এস্টেট, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, প্রিমিয়ার ব্যাংকের উনি একজন ডিরেক্টর। তার মানে আজকে শুরু করেছিলেন, ভালো মতো খেয়াল করো, উনি শুরু করেছিলেন 2 জন পার্টনারের কাছ থেকে 5 লক্ষ টাকা এবং ব্যাংকের থেকে লোন নিয়ে। ওনার প্রতিষ্ঠানে এখন কত লোক, কত পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন? 12,000। 12,000 মানে কত? 12 পরে 3টা শূন্য দিতে হয়, মানে 12 × 1000, 12,000। তো অনেক জোরে তালি দাও। আচ্ছা, আমরা ওনার কাছে আবার ফেরত যাব। আমরা এবার সেলিমা আপার কাছে যাই। সেলিমা আপা নিটন নিলয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান। আপা, আপনার কাছেও একই প্রশ্ন। ঘর সংসার করেই তো সময় কাটানো যাইত, কেন এখানে এই কষ্টকর দিন জগতে আসলেন? ধন্যবাদ। প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমি খুব আনন্দিত যে আজকে সবার সাথে এখানে একসাথে হতে পারলাম। আমার ব্যাপারটা মনে হয় অনেক মজা এবং খুব আলাদা, কারণ আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখনই আমার বিয়ে হয়েছে। তো আমি যখন ইউনিভার্সিটিতে যাই তখন আমার একটা ছোট বাচ্চা থাকে। আমি পড়াশোনা করি বিজনেস ম্যানেজমেন্টে, কিন্তু আমার ইচ্ছে যেন এক্সপ্রেস ব্যাংক এখন এখানে নাই, তো ওই ব্যাংকে ইন্টারভিউ দিলাম, আমি রিটেন টেস্টে অ্যালাউ হলাম।
তো ভাইভায় যখন গেলাম তখন আমার যখন মানে মোটামুটি আমাকে নিবে আর কি, তখন আমাকে আমি জিজ্ঞেস করলাম হঠাৎ এক প্রশ্নের মধ্যেই যে আমাকে কতক্ষণ সময় দিতে হবে। তো বলে ব্যাংকের তো নর্মালি 9 to 5 বলে, বাট আর একটু বেশি 9টা থেকে 7টা অনেক সময় হয়ে যেতে পারে। তো তখন মনে হলো যে এতক্ষণ সময় দিব, তোমরা বাচ্চারা তো জানোই যে মাকে কত দরকার বাসায়। আমার যেহেতু ছোট একটা ছেলে ছিল নিটোল, তো সেই জন্য আমি চিন্তা করলাম 9টা থেকে 7টা কাজ করলে তখন আমার ছেলেকে কে দেখবে। তখন আমার যে ইউনিভার্সিটির বন্ধুরা ছিল ওদের সাথে আমি 5 জন আমরা মিলে একটা চিন্তা করলাম যে একটা কনসালটেন্সি ফার্ম নেব। কনসালটেন্সি ফার্ম তো কি করব, আমরা যত ব্যাংক লোন যারা ধরো গাড়ি কিনে বা অন্যান্য ব্যবসা করে তাদের প্রজেক্টগুলো আমরা লিখে দিতাম। তো যাই হোক, আমার বন্ধুরা হঠাৎ একদিন দেখি বললো যে ওরা অন্যান্য কাজ করবে, একসাথে আর কাজ করবে। তো ওরা যখন চলে গেল তখন তো আমি একদম একা। এখন আমি একা একা কি করব, আমার অফিস টফিস একা। তখন কিন্তু নারীরা মানে আমাদের মতো মহিলারা ব্যবসা করেই না। আমি কথা বলছি 82 এর কথা। তার আগেই কিন্তু আমি ব্যবসার সাথে জড়িত ছিলাম। আমি হস্তশিল্প কিছু কিছু উৎপাদন করতাম এবং রপ্তানি করতাম। তো 84-এ আমার হাজব্যান্ড ও নিটোল মোটরস, যেটা এখন সবাই জানে টাটার সাথে আমরা ব্যবসা করি, তো ও বললো যে আমি তো নিটোল মোটরস একটা কোম্পানি করছি, তো তুমি যদি আমার সাথে জয়েন করতে চাও, তোমার ব্যবসা ছেড়ে আমার সাথে জয়েন করতে চাও, তাহলে একসাথে করতে পারো। ঠিক আছে, আমার বন্ধুরা তো সব আমাকে ছেড়ে চলে গেছে। শুধু মেয়ে বন্ধুরা ছেলে বন্ধুদের ব্যাপারে খুব কেয়ারফুল থাকবে, ছেলে বন্ধুরা অনেক সময় ছেড়ে চলে যায়। তো ওরা আমাকে যেহেতু ছেড়ে চলে গেল, তখন আমি আমার হাজবেন্ডের সাথে এই একটা ছোট্ট টিকাটুলিতে একটা গ্যারেজের সাথে একটা ছোট্ট অফিস রুম ছিল, সেটা আমরা ভাড়া নিই। আমার মনে আছে আমার বাবা ছিলেন ব্যাংকার, খুব সাহেবি টাইপের লোক। উনি এসে খুব রাগ, বাসায় একদিন দেখি খুব রাগ করে বসে আছে। কি হলো, আমার হাজবেন্ড যে আব্দুল মাতলুব আহমেদ, উনি চেয়ারম্যান নিটোল গ্রুপের, উনি অক্সফোর্ড থেকে গ্রাজুয়েট এবং খুব পড়াশোনায় খুবই ভালো পড়াশোনা। উনি বলছে আমি অক্সফোর্ড গ্রাজুয়েট একটা ছেলে, আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে এরকম বিজনেস ম্যানেজমেন্টে পাশ করে এই গ্যারেজের মধ্যে বসে কি করছে। খুব রাগ, এটা তো হতে পারে না, এরকম তো আমি যে চাই নাই আমার বাচ্চাদেরকে এরকম ভাবে দেখতে। বললাম যে না, আমরা এইভাবেই করতে চাই। এরকম একটা গ্যারেজের মধ্যে ছোট একটা অফিস ছিল, সেখান থেকে আজকে আমাদের মাশাআল্লাহ আমরা 3000 কর্মসংস্থান করছি এবং টাটা ছাড়াও আমাদের লিজিং অ্যান্ড ইন্স্যুরেন্স এবং পেপার মিল, সুগার মিল আছে। তারপরে বর্তমানে তো অবশ্য ওমেন চেম্বারের কথা কি এখন বলবো। আমি যেটা আমার যখন কাজ করতে করতে আমার কাছে মনে হলো যে উদ্যোক্তার চেয়ে ভালো আর কিছু না। কারণ উদ্যোক্তা অনেক মজা কি, যে নিজের ইচ্ছা মতন অনেক কিছু স্বপ্ন যেটা থাকে সেটা করা যায় এবং অনেক লোকের আমি কর্মসংস্থান দিতে পারি। কারণ আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজের রোজগার করে তার নিজের জন্য একটু খাবার বা একটা থাকার জায়গা করা বা তার পরিবারের জন্য একটা ভালো কিছু করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বাধা। এবং তখন মনে হলো যে সেটাই করে, এবং আমি তখন বাংলাদেশ ওমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এটা আমি গঠন করি 2001 সালে এবং আমরা 24 জন মিলে করি। আজকে 3000 নারী উদ্যোক্তার সাথে 10,000 নারী উদ্যোক্তা, 13,000 নারী উদ্যোক্তা, এবং 13,000 নারী উদ্যোক্তাকে যদি আমি আরো মাল্টিপল করি, আপনার গণিতের লোক, যদি অ্যাটলিস্ট মিনিমাম 100 জনও করি, তাহলে কত লোক তারা কর্মসংস্থান দিচ্ছে। তো আমি উদ্যোক্তার CDE-টা বলি। উদ্যোক্তা হতে গেলে আমার কাছে মনে হয় যে 3টা C খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ক্রিয়েটিভিটি, একটা কিছু নতুন কিছু চিন্তা করতে হবে এবং কমিটমেন্ট থাকতে হবে যে আমাকে যেটা আমি চিন্তা করলাম, যেটা আমি ক্রিয়েট করলাম,
সেটার প্রতি আমার দৃঢ়তা থাকতে হবে এবং আমাকে কম্পিটেন্ট হতে হবে, কারণ আমাকে যেই বাজারে যেই পণ্য বা যেই সার্ভিস নিয়ে আমি করি সেটা যেন আমি কম্পিটিশনে টিকে থাকতে পারি, এবং সেইটাই সম্ভব যদি আমার সি পরে কি আসে, ডি, তাই না? সো আমার ড্রিম থাকতে হবে, আমার একটা স্বপ্ন থাকতে হবে, এবং ড্রিমটা কিভাবে আমি করতে পারবো, যখন আমি ডায়নামিক হব এবং আমি ডেডিকেটেড হব। এবং এই সিডি পরে কি আসে, ই, সিডি ইর পরে ই দিয়ে কি হবে, এন্টারপ্রাইজ, যে তোমার ব্যবসায়িক সংগঠন, এবং এন্টারপ্রেনারশিপ যেটা হচ্ছে উদ্যোক্তা, এবং আরেকটা ই হচ্ছে এমপ্লয়মেন্ট, যেটা দিয়ে তুমি আরো অনেকে কর্মসংস্থান করতে পারো। ধন্যবাদ। দুজনেই বলেছেন কি সেটা সব। আমি আহমেদ হাসান রনি, কোন অঞ্চল? রাজশাহী অঞ্চল। সবাই যদি উদ্যোক্তা হয় তাহলে কর্মচারী হবে কারা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাই বলেন। গত আঞ্চলিক কি 13টা কমিটি ইত্যাদি ইত্যাদি, তোমরা কিন্তু সবাই এখানে নাই, সেইখানে সবাই যদি উদ্যোক্তা হয় তাতে কোনো আপত্তি নেই। সবাই কিন্তু একটা জীবনে কিন্তু একজন উদ্যোক্তা। উদ্যোক্তা কি, যে একটা যে কোনো জিনিসের উদ্যোগ নেওয়া, তো সেটা হয়তো ব্যবসায় উদ্যোক্তা না হতে পারো, কিন্তু অন্য কিছুতে তো উদ্যোক্তা হতে পারো। আর এটাও সত্যি কথা যে সবাই কিন্তু উদ্যোক্তাও হতে পারে না, এটাও একটা বাট যেটা বললাম যে স্বপ্ন থাকবে, যে কোনো ব্যাপারে উদ্যোগ নেবে। এবং উদ্যোক্তা আমি মনে করি, যেটা কুতুব ভাই বললো, যে এখানে যারা আছে তারা নিশ্চয়ই তোমাদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে এবং তোমাদেরকে সেইভাবে তৈরি করা হচ্ছে, সুতরাং তোমরা সবাই উদ্যোক্তা হতে পারবে। দ্বিতীয় প্রশ্ন একটি মেয়ের কাছ থেকে। কোন মেয়ে করবে না? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা হ্যাঁ বলো, তোমার নাম বলো, তুমি কোন অঞ্চল সেটা বলবে। আমার নাম সিদরাতুল মুনতাহা ইকরা, আমি চট্টগ্রাম অঞ্চল থেকে। তোমার প্রশ্নটা বলো। মনে করুন আমি উদ্যোক্তা হলাম, তাহলে কি আমি এর পাশাপাশি চাকরি করতে পারবো না? দুটো পাশাপাশি করা যাবে কিনা? যে চায় না, হ্যাঁ, কিন্তু উদ্যোক্তা যে চাকরি করতে পারবে না তা নয়। আমার কথা আমি বলি, আমি কিন্তু উদ্যোক্তা, কিন্তু আমি উদ্যোক্তা সৃষ্টির চাকরি কিন্তু করি। আমি আফগানিস্তানে যে আফগানিস্তানের নারীদের উন্নয়ন, উদ্যোক্তা উন্নয়নের জন্য আমাকে ইউএসএআইডি গভর্নমেন্ট তাদের পরামর্শক হিসেবে আমাকে চাকরিতে নিয়েছিল। তো সেই জন্য তুমি যদি উদ্যোক্তা হিসেবে নিজেকে এক একটা বৈশিষ্ট্য নিয়ে আসতে পারো, তুমি যদি চাও চাকরি করলেও করতে পারো। তবে উদ্যোক্তা হওয়ার এটাই মজা, তুমি কিন্তু অনেক কিছু একসাথে করতে পারবে। তার আগে আমি একটু দেখে নেই যে সব জায়গায় আমি এই ভদ্রলোকের কথা বলেছিলাম, বয়স মাত্র 26, পকেটে থাকে 3টা পদ্মা ব্রিজ। ইনোভেশন, সৃজনশীল। আপা বলেছে যে ক্রিয়েটিভিটি থাকতে হবে, ক্রিয়েটিভিটি না থাকলে কিন্তু এগোনো যাবে না। কাজে প্রথম হচ্ছে স্বপ্ন, এবং তোমাদের সবারই কিন্তু স্বপ্ন আছে। সেই স্বপ্নটা না, যে স্বপ্নটা ঘুমায় ঘুমায় দেখো, সেই স্বপ্নটা যেটা তোমাকে ঘুমাতে দেয় নাই। আর দুটো প্রশ্ন কে করবে? প্রশ্ন করতে চাচ্ছ না মনে হয়। আচ্ছা ঠিক আছে, প্রশ্নের দরকার নাই, করবে না কেউ? করবে? আচ্ছা আসো আসো আসো, হ্যাঁ ওকে দাও। আমি নিশা সালসাবিল। উদ্যোক্তা হয়েছেন, এটা আপনারা কি থেকে প্রেরণা পেয়েছিলেন উদ্যোক্তা হওয়ার? প্রশ্ন দুইজনের কাছে, কি আপনাদেরকে প্রেরণাটা কি ছিল? খুবই ভালো প্রশ্ন, তাহলে দাও একটা। তো বুঝতাম যে আর্থিক সচ্ছলতা চাকরিতে আসবে এরকম বিশ্বাস করার কোনো কারণ নেই। সেই কারণেই আসলে এই পরে অবশ্য অনেক কিছু ইন্টিগ্রেট হয়েছে, বাট প্রথম দিকে যদি বলো আর্থিক অবস্থার উন্নতির জন্যই করেছে, অত্যন্ত বাস্তব এটাই ছিল। আমার আর কুতুব ভাইয়ের সাথে মিলে, কারণ আমার কাছে হিসাব করে দেখলাম যে আমি সারা মাসে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে যদি আমি জয়েনও করতাম, তাহলে আমি যে বেতনটা পেতাম তার চেয়ে অনেক বেশি বেতন আমি পাবো। এবং আমার তার সাথে আরেকটা
এই যে এখানে ভুয়া রাফা, আমি কুমিল্লা অঞ্চল থেকে। আচ্ছা, আমি যদি উদ্যোক্তাই হই, তাহলে আমি কি উদ্যোক্তা হয়ে আমাদের বিশেষ করে আমাদের দেশের নারীদের কি উন্নয়ন করতে পারবো নাকি পারবো না? তো কি যদি করতেই পারি, কিভাবে পারবো? খুব প্রশ্ন, ওর জন্য তালে দাও একটা। আপা, এটা আপনার প্রশ্ন আগে। আচ্ছা, আগে কুতুব ভাই। অনেককে সাথে নিয়ে কাজ করতে হবে, এবং যাদেরকে তুমি হায়ার করবে তাদেরকে তো তোমার কাছে টানতেই হবে, তাদেরকে বেতন ভাতা দিতে হবে, সবকিছু করবে। আর তুমি যদি একটা সাইড নিতে পারো যে না, আমি শুধু মহিলা উদ্যোক্তাদের মধ্যেই থাকতে চাই, সেটাও একটা দিক। যেমন কতগুলো জিনিস আছে, যেমন একটা মহিলা স্কুল, সেখানে তো ম্যাক্সিমামই মহিলা। তুমি যদি একটা মহিলা স্কুল বা কলেজ করো, তা সবই মহিলা। এখানে একটা সুযোগ তুমি সৃষ্টি করে দিবা মহিলাদের, কিন্তু তুমি যদি একটা ছেলেকেও চাকরি দাও, তার তো একটা ওয়াইফ থাকবে, তার ছেলে মেয়ে হবে। তো প্রকারান্তরে তুমি যেভাবেই উদ্যোক্তা বা যাকেই চাকরি দাও না কেন, মহিলা কর্ম সামনে চলেই আসবে। তো বড় কথা হচ্ছে তুমি উদ্যোক্তা হবে, অনেক সুযোগ সৃষ্টি করবে সবার জন্য, সে ছেলেই হোক আর মেয়েই হোক। এবং তুমি যদি মনে করো যে না, আমি 50 ভাগ রেখে দিলাম মেয়েদের জন্য, অনেক ক্ষেত্রে আছে। যেমন আমাদের জাতীয় সংসদে 30 জন মহিলা সংরক্ষিত আসন, বাকি আসনে কম্পিট করতে কোনো বাধা নেই, কিন্তু 30 জন ম্যান্ডেটরি। এবং আমাদের অলিম্পিকেও 20% প্রতিনিধি মেয়েদের পাঠাতেই হয়। এরকম তুমিও চিন্তা করতে পারো যে আমি আমার কোম্পানিতে বা ফার্মে আমি 50% মেয়েদের নিবই, ছেলেদের পাশাপাশি। এটা তুমি